এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল। এখন প্রকাশ্যে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন ভাই, আপনাকে স্বাগত। এখন প্রকাশ্যে নেতা আসছেন, আপনাদের রাজনৈতিক মাঠ বা কর্মীদের ঘরে ঘরে উৎসবের গন্ধ, এবং এই যে উৎসবের সৌরভ, সেটা নিয়ে একটা সংশয় ছিল যে উনি আসবেন কি আসবেন না, নানা রকম এই সংশয়গুলো তৈরি হচ্ছিল কেন? সংশয়গুলো তৈরি করা হয়েছে, তৈরি হয়নি। আচ্ছা, রাজনৈতিকভাবে? হ্যাঁ, কোনো না কোনো পক্ষের কাছ থেকে এগুলো এসছে। তিনি আসবেন এটা অবধারিত ছিল, কবে আসবেন সেটা পরে জানিয়েছেন, কেন এতদিন বিলম্ব হলো সেটাও জানিয়েছেন। এখন সব কিছু সেট, দিন তারিখ ক্ষণ বিমান অনুষ্ঠান সব কিছু এখন আমাদের অপেক্ষা। সারা জাতি উদ্গ্রীব উন্মুখ হয়ে আছে। দলের নেতা কর্মীরা তো বটেই, সারা দেশের সাধারণ মানুষ দীর্ঘ 17 বছর পরে তার এই পদার্পণকে ঐতিহাসিক করার জন্যই প্রস্তুতি নিচ্ছে। আমরা দলের পক্ষ থেকে যেটুকু প্রস্তুতি নিচ্ছি তার নিরাপত্তা এবং অভ্যর্থনার বিষয়, এগুলো হচ্ছে আমাদের জন্য করণীয়। তার বাইরে নিরাপত্তার সাথে সরকারি মহল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ইন্টেলিজেন্স সংস্থা সবাই সহযোগিতা করছে। চেয়ারপারসন অসুস্থ আছেন, হাসপাতালে ভর্তি, ওনাকে নিয়ে যাওয়া আসা, উনি আসবেন কি আসবেন, এই যে একটা আমরা দেখলাম যে এটা নিয়েও যে রাজনীতি, এতে এর থেকে কি উপকার পেল আপনাদেরকে নিয়ে যারা রাজনীতি করলেন? উপকার কী পেয়েছে সেটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে। তবে যেটা রাজনীতিতে অপসংস্কৃতির প্রচলন করতে চেয়েছে, আমি বলবো সেটা ব্যর্থ হয়েছে। সব কিছু নিয়ে রাজনীতির ভাষ্য দেওয়া যায় না, রেটরিক পয়দা করা যায় না। কিছু বিষয় আছে সিম্প্যাথির সাথে, সহানুভূতির সাথে দেখতে হয়। তো সেই বিষয়গুলো রাজনীতিতে কেন জানি অনুপস্থিত হয়ে যাচ্ছে। আমরা তো নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বিল্ড আপ করার পর্যায়ে আছি, প্রচলন করছি, চর্চা করছি, সেই কথা আমরা অনবরত বলে যাচ্ছি। তো সেটা কাজের মধ্য দিয়ে সব রাজনৈতিক দলের এবং রাজনীতি সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের চর্চা করলে জাতি উপকৃত হবে এবং আমাদের পরের জেনারেশন, আমাদের উত্তরসূরিরা সেটা শিখবে, চালু রাখবে। তো আপনার কাছে কী মনে হয়, আপনি তো রাজনীতি করেই আসলেন ছাত্র অবস্থা থেকেই, তো এই যে আমরা যদি স্বাধীনতার পর থেকে বলি, তারপর তো নানা প্রক্রিয়া, অনেক রাজনৈতিক দল তৈরি হয়েছে, নানাভাবে তৈরি হয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে কি আপনার মনে হয় যে পরিপক্কতার পরিচয় দিতে পারে এখনো? পরিবেশ এবং মানসিকতা সব কিছু বিকশিত হয়, তার জন্য একটা উপযুক্ত পরিবেশ লাগে। ফুল এমনিতে হয় না, ফুল ফোটার আগ পর্যন্ত অনেক ধাপ আছে, পরিবেশ আছে। তো গণতন্ত্র প্রস্ফুটিত হবে, সেই পরিবেশটা কি আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত খুব বেশি সময় পেয়েছি? গণতন্ত্রকে বিকশিত হওয়ার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি। বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং তার পূর্বে বিরোধী দলে থাকার সময়ও, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমেই 7ই নভেম্বর আমাদের ঋত প্রায় গণতন্ত্র, স্বাধীনতা প্রায় পরাধীনতার কবলে যাওয়ার মতো যে অবস্থা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে উত্তরণ হয়েছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, 7ই নভেম্বর থেকে আপনি বলতে হ্যাঁ, চান? গণতন্ত্রকে পুনরুদ্ধার করার এবং বহুদলীয় গণতন্ত্রর প্রবর্তন এবং চালু রাখার, গণতান্ত্রিক কালচার সৃষ্টি করার এবং সংসদীয় রাজনীতির প্রচলন করার এবং গণতন্ত্রের জন্য অবিরাম সংগ্রাম করার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রচলন থেকে শুরু করি সকল রাষ্ট্রীয় সংস্কার গণতন্ত্রের পক্ষে, বহুদলীয় গণতন্ত্রের পক্ষে এবং উন্নয়ন, বিকাশ সব কিছু বিএনপির হাত ধরেই হয়েছে। এখানে অন্যান্য সরকারের কিছু কিছু অবদান নেই তা আমি বলবো না, ধারাবাহিকতার, কিন্তু সেই ধারাবাহিকতা সেটা তারা হয়তো রক্ষা করেছে কিছুটা। কিন্তু 2007-এর পরবর্তীতে আমরা 1/11-এর পর থেকে দেখি যে গণতন্ত্রের বিনাশের জন্য যে দেশীয় বিদেশি চক্র সক্রিয় হয়েছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় থেকে, এই গণতন্ত্র বিনাশের যাত্রা শুরু হয় এবং সেটা সেই বিনাশের সমাপ্তি ঘটে 2024-এ। বলবো বিনাশ হয়ে গিয়েছিল, প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছিল গণতন্ত্র, সেটা দেশবাসীর রক্তদানের মধ্য দিয়ে, ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্ষা পেয়েছে। এখন আমরা জাতি হিসাবে আমাদের এই গণতন্ত্রের বিকশিত রূপ দিতে হবে। সেই বিকশিত রূপ দেওয়ার জন্য গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা রাখতে হবে, প্রচলন ঘটাতে আমি হবে। ওই জায়গায় আবার যাই যে আপনি বললেন যে 7ই নভেম্বর থেকে শুরু করা, তারপর কিন্তু আবার ওই যে গণতন্ত্র
যেই পথে হাঁটছিল সেই পথ থেকে তাকে সরে আসতে হয়েছে। এখানে আপনার মনে হয় যে আমাদের যারা রাজনীতি করতেন, রাজনীতি তো যে প্রজ্ঞার যে জায়গাটা ছিল সেইটার একটু ঘাটতি দেখা দিল বা দেখা দিয়েছে আমাদের রাজনীতিতে? একদিনে কোনো কিছুই বিকশিত হয় না। না, কমতি কিনা ডিফিকাল্ট পার্ট হচ্ছে টু বিগিন সামথিং ইজ দ্য ডিফিকাল্ট পার্ট অফ এনি জব। আমরা সেই ইনিশিয়েশনটা যদি করে যেতে পারি, প্রারম্ভ যদি করে যেতে পারি, চর্চা করে, এখন সেটা বিকশিত হয়। মানে আপনার কাছে কি মনে হয় যে প্রস্ফুটিত হওয়ার আগে মানে অনেক ফুলের কলি পড়ে গেল, তা মানে তো বটেই। ঝরে পড়ে গিয়েছিল? তা তো বটেই। আমরা সেই ডেমোক্রেটিক স্ট্রাগলের কথা যেন ভুলে না যাই। রাজনৈতিক গণতান্ত্রিক সংগ্রামের যে ইতিহাস, এটাকে বেদনাদায়ক ইতিহাস বলবো, সেটাকে যেন ভুলে না যাই। তার মধ্য দিয়েই শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়েই আমরা গণতন্ত্রকে ফিরে পেয়েছি। এখন সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, সাংবিধানিকভাবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো, এবং প্র্যাকটিস আর গণমাধ্যমের স্বাধীনতা, এইগুলো যখন স্টাবলিশড হবে, হয়ে যাচ্ছে প্রায় বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, কেয়ারটেকার গভর্নমেন্ট ইন প্লেস এবং স্বাধীন নির্বাচন কমিশন, এই সবগুলো যখন থাকবে এবং যেগুলোর প্রক্রিয়াতে আমরা আছি আমরা অঙ্গীকার আবদ্ধ করতে, তাহলে গণতন্ত্র বিকশিত হতে বাধ্য। ভোট তো একটা বড় ব্যাপার গণতন্ত্রের জায়গায়, এবং যখন এই জাতীয় সংসদ, এই সংসদে যখন দেখা যাচ্ছিল যে একটু যারা রাজনীতি করেন তাদের চেয়ে পেশাজীবী ব্যবসায়িক শ্রেণীর সংখ্যা বাড়ল, রাজনীতিবিদরা একটু সংখ্যালঘু হওয়ার পথে সংখ্যালঘু হয়ে গিয়েছিল সেটা বলবো না, কিন্তু তাদের একটা প্রভাব বাড়লো মনোনয়নের ক্ষেত্রে নানা জায়গায় বলা হচ্ছে যে রাজনীতিতে টাকা আসলো, সেটা আমি সকল রাজনৈতিক দলের ক্ষেত্রেই বলি। সেই জায়গায় কি আপনার মনে হয় যে ওই যে প্রস্ফুটিত হওয়ার কথা বলেন ফুলও একটু বিমর্ষ হয়েছে যে না, আমি ফুটবো না? আপনার কথাটা ঐতিহাসিকভাবে সত্য যে আমরা গণতন্ত্র বিকশিত হতে হতে আবার আমরা প্রকাশিত হতে পারিনি, যেটা 1971-এ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের পর, চালুর পরে শুরু হয়ে গিয়েছিল। তখন সরকারি দল এবং বিরোধী দলের সংখ্যা, চেহারা দেখলে, তাদের গুণগত মান দেখলে বোঝা যায় এখানে রাজনীতির প্রাধান্য ছিল, রাজনৈতিক ব্যক্তিত্বের প্রাধান্য ছিল। তারপরে মিরশাদ সাহেবের সামরিক স্বৈরশাসকের সময় তারা মন গড়া পার্লামেন্ট করলেন, মনে যাহাকে চাইল তাহাকে নিলেন। 1986 তৎপরবর্তী আপনি জানেন 1988-তে একটা সুকল নির্বাচন করেছিল। তো এগুলোর মাধ্যমে রাজনৈতিক নেতা হিসাবে যাদের উৎপত্তি হয়েছে এবং পরবর্তীতে বিনাশও হয়েছে অনেকের, তারা কাদের মাধ্যমে যাচাই বাছাই হতো আপনারা ইতিহাস ঘাটলে বুঝতে পারবেন। তো সুতরাং রাজনীতিবিদদের হাত থেকে অনেকটা ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছিল এরকম অবস্থায়, বা কিছু কিছু ছিল যে রিটায়ার্ড আমলাদের হাতে চলে গিয়েছিল। তা এখন 91 থেকে 96-র মধ্যে আমি মনে করি সেটার সংখ্যা ছিল সবচাইতে কম, পলিটিশিয়ানদের হাতে পলিটিক্সটা ছিল। তার পরবর্তীতে দেখা গেছে গ্র্যাজুয়ালি এখানে ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে গেল। তো শেষে এমন হয়ে গেল যেন এটা চেম্বার অফ কমার্স। তো এখন পার্লামেন্ট যেন এটা চেম্বার অফ কমার্স না হয়। কিন্তু আপনার কাছে মনে হয় না যে 91-96-তে সালাউদ্দিন ভাই যে সংসদের যে আপনি যে রাজনৈতিক প্রজ্ঞাবান রাজনীতিবিদদের কথা বলেন, আমরা তো দুই পক্ষের যে তর্ক হতো খুব উপভোগ্য ছিল, সেইটা আপনি কি 2001 2008-এ এসে সেই ধারাবাহিকতাটা, মানে 7-8-এ 2001-এ সেইটা পেলেন? এটা ক্রম অবনতি হয়েছিল বলা যায়, তবে তারপরেও একটা কোয়ালিটি ছিল। কিন্তু শেষ দিকে ফ্যাসিস্ট আওয়ামী হাসিনার সময়ে যেভাবে আমরা দেখেছি যে পুরোটা একটা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হয়ে গেল জাতীয় সংসদ, সেটা ঠিক হয়নি। আর সামরিক বেসামরিক আমলাদের একটা অংশ ছিল, সেটা সবসময় থাকে, কিছু পোর্শন থাকে যে যারা পরবর্তীতে রাজনীতিতে আসে, এমনকি টেকনোক্রেট কোটাতেও অনেকে ক্যাবিনেটে আসে, সেটা প্রয়োজনও মাঝে মধ্যে হয়। কিন্তু রাজনীতিটা কেমন জানি রাজনীতিবিদদের হাত থেকে ছুটে গিয়েছিল। জি, আমি আরেকটা বিষয় যেতে চাই, আমি যদি স্মরণে রাখি 2001-এর যে 4 দলীয় জোট সরকার,
তখনও আপনার সাথে কথা হয়েছে, কিন্তু সেই জায়গাটা একটা আমরা দেখলাম যে সাইফুর রহমান সাহেব ছিলেন, আরও যারা জ্যেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন বিএনপির বা মন্ত্রীরা ছিলেন, সেখানে একটা নবীন প্রবীণ একটা দূরত্ব বা স্নায়ুর দূরত্ব কি তৈরি হয়েছিল না? এটা ওভাবে দেখলে হবে না। রাজনীতিতে অবশ্যই অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান প্রয়োজন আবার এবং তরুণদেরও থাকতে প্রয়োজন। হয়, কিন্তু তরুণ এবং দক্ষ রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ এগুলোর সমন্বয়ে যখন পার্লামেন্ট হবে, ক্যাবিনেট হবে, তখন সেটা ফ্রুটফুল হয়। কারণ ওয়ার্কিং ক্যাপাসিটি একটা এজের পরে সীমিত হয়ে যায়, বাট তাদের অ্যাডভাইসটা হচ্ছে পরিপক্ক। আর ওয়ার্কিং ফোর্স হিসেবে দক্ষতা থাকলে ইয়াং ফোর্সরা সেটা কার্যকর করতে পারে, তাদের মাধ্যমে করা যায়। তো এগুলা মিশ্রণ থাকা ভালো। সেটার পরে শেষের দিকে আমরা দেখছিলাম যে একটু মান অভিমান ছিল, এটা মনে আছে আপনি মানে আপনাকেও দু একটা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব নিতে হয়েছিল। এগুলো থাক, এগুলো পুরোনো প্রসঙ্গ। না, আমি বলি সেই জায়গা থেকে আপনারা আমরা কতটা সংশোধনের দিকে সামনের যাবেন তাকাই। সেটাই বলছি আমি। এখন আমরা প্রতিশ্রুতি দিয়েছি জাতির কাছে যে দেশ, পার্লামেন্ট সমস্ত ক্ষেত্রে আমরা মেধাবীদের বিচরণ ঘটাবো এবং মেধা নির্ভর, জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর এই গ্লোবালাইজেশনের যুগে সেটা আমাদেরকে করতেই হবে। মেধা নির্ভর রাজনীতি এবং মেধা নির্ভর পার্লামেন্ট। একটা বিষয় শুরু হয়েছিল কিন্তু 2001-এর সময় থেকে, যে তারেক রহমান সাহেব তৃণমূলে যাচ্ছিলেন, হ্যাঁ অনেক সেই যে যাত্রা, সেখান থেকে যে পরবর্তীতে আপনারা সরকার থাকলেন না, কিন্তু তৃণমূলের সাথে সম্পর্কের কোনো ছেদ হলো কিনা, বা সেই জায়গাতে আপনাদের সাংগঠনিক ভিত্তিটা কী ছিল? উনি তো ঘুরে ঘুরে বেরিয়েছেন। আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সবসময় এই প্রমাণ পেয়েছি যে তৃণমূল আমাদের সংগঠিত। তৃণমূল কখনো ফ্যাসিবাদের সাথে আপোষ করেনি। এখনো পর্যন্ত তৃণমূলে আমাদের শক্ত ভিত্তি এবং আস্থার জায়গা। এটা আমরা আরও প্রতিষ্ঠা করার চেষ্টা করব এবং গণতন্ত্রায়নের মাধ্যমে আমরা সেটা করছি। এখন সংগঠনের সকল পর্যায়ে আমরা গণতান্ত্রিক চর্চা, ভোটাধিকারের বা ভোট প্রয়োগের মাধ্যমে কমিটি গঠন করা ইত্যাদি আমরা করছি। তো এই হিসাবে তৃণমূল আগের চেয়েতে অনেক বেশি উজ্জীবিত এবং সংগঠিত। তারপরও সাংগঠনিক কার্যক্রম তো বসে থাকে না, ধারাবাহিক প্রক্রিয়া এটা চলতেই থাকবে। এখন যে কর্মসূচি নিয়ে তারেক রহমান সাহেব মাঠে আসছেন, হ্যাঁ সেগুলো নিয়ে যে নতুন নতুন অনেক তো এজেন্ডা, বিভিন্ন পলিসি নিয়ে আসছেন, সেগুলি নিয়ে যদি একটু বলেন। যে আমাদের রাজনৈতিক ইতিহাস, বিএনপির রাজনৈতিক ইতিহাস প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করার ইতিহাস, বাস্তবায়নের ইতিহাস। এটা আমি অনেক কথাই বলতে পারি সেই বিষয়ে। এবং এদেশের শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায় এবং অবকাঠামো উন্নয়নে, শিল্প এবং বাণিজ্যে যা কিছুই শুরু হয়েছে, কিছু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে, বাকি কিছু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে। আমরা বলতে পারি রাষ্ট্রপতি জিয়াউর রহমান গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা করেছিলেন। বিদেশে শ্রমিক নিয়োগের বিষয়টি তিনি তখন সূচনা করেছিলেন। দেশনেত্রী বেগম এবং তিনি স্বনির্ভর গ্রাম প্রথা এবং কৃষি বিপ্লব করার চেষ্টা করেছিলেন এবং সাক্ষরতার জন্য তিনি গণশিক্ষা কর্মসূচি হাতে গ্রাম সরকার করেছিলেন। হ্যাঁ, গণশিক্ষা একটা, গ্রাম সরকার একটা, এটা প্রচলন করেছিলেন। তো এই সমস্ত আরও অনেক ইনোভেটিভ তার আইডিয়াস এবং সকলের পরামর্শে রাষ্ট্র গঠনের এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার তার যে স্বপ্ন ছিল, সেটার কন্টিনিউয়েশন, ধারাবাহিকতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরে আবার করেছেন। তিনি খাদ্যের বিনিময়ে শিক্ষা, যেটা আমরা ফুড ফর এডুকেশন বলেছি, সেটা চালু করার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শিক্ষার হার এটা খুব দ্রুততার সাথে বাড়াতে পেরেছিলেন এবং সেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল। নারী শিক্ষার জন্য অবৈতনিক নারী শিক্ষা এবং তাদের স্টাইফেন্ড দেয়া, এগুলো তিনি শুরু করেছিলেন। এইভাবে আমরা গণতন্ত্রের জন্য সংসদীয় পদ্ধতির গণতন্ত্র চালু করেছিলেন তিনি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন তিনি, এবং অনেক ক্ষেত্রে তার যে সংস্কার এবং গণমুখী কর্মসূচি, তার অনেক কিছু পরবর্তীতে হয়তো বন্ধ হয়ে গেছিল, কিন্তু এখন আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছি, সেটা একটা পলিসি ম্যাটার, নীতিগত একটা ঘোষণা। সেগুলো বাস্তবায়নের জন্য দফাভিত্তিক বহু কর্মসূচি আমরা এখন প্রণয়ন করছি।
তারই নির্যাস থেকে আপনারা শুনেছেন কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, পরিবার পরিবার কার্ড, এটা ফ্যামিলি কার্ড নাম দিয়েছে আমরা, ফ্যামিলি কার্ড, এবং বেকারত্ব নিরসনের জন্য আমাদের প্রকল্প কর্মসূচি, তারপরে সামাজিক বেষ্টনী ইমাম, একটা মুয়াজ্জেম, খতিব সহ ধর্মীয় সংস্থা সংগঠনগুলোতে, মসজিদে এই সমাজের নেতৃত্ব বাস্তবিকতা মাঠ পর্যায়ে তারাই দেন। সমাজের সেই ইমাম, মুয়াজ্জিম, খতিব তারা কিন্তু অবহেলিত। তাদের জন্য ট্রাস্ট গঠন করা এবং তাদের জন্য সরকারি রাষ্ট্রীয়ভাবে ভাতার ব্যবস্থা করা, উৎসব ভাতার ব্যবস্থা করা ইত্যাদি আমরা ঘোষণা দিয়েছি। আর স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবহিত হয়েছেন যে কৃষকের ন্যায্য মূল্যে তারা যাতে কৃষি উপকরণ পায়, সার, বীজ সব সহ, এবং তার উৎপাদিত পণ্য যাতে সঠিক মূল্য পায়, সেই জন্য আমরা ওখানে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। এবং কৃষকের সমস্ত তথ্য, জলবায়ু থেকে শুরু করে তার কৃষকের জন্য উপযোগী সমস্ত তথ্য মোবাইলের মাধ্যমে পাবে। এটা আমরা একটা মডার্ন কৃষি ব্যবস্থা প্রচলনের জন্য শুরু করেছি এবং তার সহায়তার জন্য এখানে কৃষক, এটাকে কৃষি লোন সহ এখানে অন্তর্ভুক্ত। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের যিনি গৃহকর্ত্রী তার হাতে ক্ষমতা থাকবে, মর্যাদা থাকবে এবং তার আর্থিক স্বনির্ভরতা আসবে সেই একটা কার্ডের মাধ্যমে। যেহেতু ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রথমে শুরু করব 50 লাখ থেকে 1 কোটি পরিবারের সিলেকশনের মাধ্যমে, এবং তাদের যে অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে তাদের পরিবারের সন্তানরা শিক্ষা গ্রহণ করবে, কর্মক্ষম দক্ষ জনশক্তি হিসেবে আসবে। এইভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তারপর স্বাস্থ্য কার্ড, আমাদের ঘোষণা হচ্ছে সবার জন্য স্বাস্থ্য, যাতে বিনা চিকিৎসায় কেউ কোনো নাগরিকের মৃত্যু না হয়। তো এগুলো আমরা জনগণের সামনে আমাদের পরিকল্পনা সহ এবং কীভাবে আমরা বাস্তবায়ন করব সেগুলো আমরা উপস্থাপন করেছি। এখন সেই জিনিসগুলো দেখার পরে জনগণের মধ্যে আস্থা এসছে এবং আস্থা আরও বাড়বে যে বাংলাদেশ এইভাবেই ধীরে ধীরে এগিয়ে যাবে। ইশতেহারের জায়গা থেকে আমি একটু বলি যে অন্তর্বর্তী সরকার তো অনেকগুলো সংস্কার কমিশন করেছিল এবং সেগুলো রিপোর্টও জমা পড়েছে। তো এই যে রিপোর্টগুলো আপনারা যদি দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, সেগুলি কি সেই ফাইলগুলো খুলে দেখবেন কিনা? আমাদের নিজস্ব ঘোষণা আছে, আমরা সমস্ত সেক্টরে আবার কমিশন গঠন করব পরামর্শ গ্রহণের জন্য। সেই কমিশনের কাছে আমরা এগুলোও দেব, এটা রিভিউ হবে এবং দেশের জন্য, জনগণের জন্য যা কিছুই কল্যাণকর হোক সেই কমিশনের রিপোর্টগুলো থেকে আমরা সেখান থেকে নেব। মোরওভার আমরা আরও ওয়াইড স্প্রেড কমিশনের কাজটা টার্মস অফ রেফারেন্স ঠিক করব, যাতে করে সমস্ত সেক্টরে আমরা একটা সুষ্ঠু পরামর্শ পাই এবং রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা যায়। যেমন আইন কমিশন আমাদেরকে একটা করতে হবে। রাষ্ট্রে বহুবিধ আইন সৃজন করা হয়েছে যেগুলো গণমুখী নয় শেখ হাসিনার সময়ে। তারপরে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কমিশন, স্বাস্থ্য কমিশন এবং মহিলাদের বিষয়ে কমিশন। গণমাধ্যমের ব্যাপারে আমাদের ওখানে ঘোষণা আছে 31 দফায় গণমাধ্যম কমিশন সহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত স্ট্যাটিউটরি অর্গানাইজেশনগুলোতে কীভাবে সংস্কার আনা যায় সেগুলো সব আমরা কমিশন গঠনের মাধ্যমে রিকমেন্ডেশনস নিয়ে হ্যাঁ সেই কমিশনগুলোতে আমরা এগুলো বিবেচনার জন্য নেব অবশ্যই। গণমাধ্যমের সঙ্গে আপনাদের সম্পর্কটা আসলে একটা আছে যে আমরা দেখেছি যে যখন আমরা সরকারে থাকি না তখন এক ধরনের সম্পর্ক, আবার সরকারে গেলে পর সেখানে একরকম সম্পর্ক। এই সম্পর্কটা 91, 2001 এই যে অভিজ্ঞতাগুলো থেকে নতুনভাবে, তো আমরা যদি বলি যে আবার নতুনভাবে শুরু হচ্ছে সব কিছু, আপনি বলছিলেন সেই সম্পর্কটা, সেটা তো সামনের দিনে দেখতে হবে, কারণ আমরা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যাই, সবসময় তাই হয়। বর্তমানে গণমাধ্যমের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে সেই বিষয়ে আমাদের চাইতে বেশি শক্ত অবস্থান অন্য কেউ কি নিয়েছে? আমরা তো এইভাবে এটা বহাল রাখবো, চালু রাখবো সহিষ্ণুতার জায়গা। অবশ্যই সরকারে গেলে হয় কি, বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বে একটা অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্ট সবসময় থাকে, সরকার বিরোধী সেন্টিমেন্ট সবসময় থাকে। তার সংবাদপত্রের কাজটাই তো হলো সরকারের ভুল সংশোধন করার জন্য সমালোচনা করা। তাহলে পরে একটা গুড গভর্নেন্স সৃষ্টি হয়। বরং এটা রেসিপ্রোকাল,
যে আমরাই বলা উচিত যে আমাদের কি কি ভুল আছে আপনারা এটা উদ্ঘাটন করুন, সমালোচনা করুন, তাহলে পরে রাষ্ট্র সঠিকভাবে যায়। এই যে সমালোচনা গ্রহণ করার এবং গঠনমূলক সমালোচনাগুলো নিয়ে সেই অনুযায়ী কাজ করার এই মানসিকতা আমাদের আছে। গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমাদের যে ইতিহাস, সেটা আমি মনে করি খুবই পজিটিভ। ভুলভ্রান্তি অবশ্যই হবে, কিন্তু আমাদের এখনকার ধারণা হচ্ছে গণমাধ্যমও যেন গঠনমূলক সমালোচনা করে, তথ্য নির্ভর, মানে নিউজ বেসড অন ফ্যাক্ট। আপনারা গতবার যখন সরকারে ছিলেন তখন তো হচ্ছে বেতার, টেলিভিশনের পত্রিকা, এখন তো আবার সামাজিক যোগাযোগ মাধ্যম। এইটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়গুলো পরিলক্ষণ করছি। ইদানিং দেখতে পাচ্ছি কোনো কোনো মহল সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সুবিধাটা নিয়ে খুব বেশি মিস ইনফরমেশান, ডিসইনফরমেশান এবং এআই ক্রিয়েটেড কিছু কিছু তথ্য দিয়ে কেন যেন একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তো এই জায়গা থেকে আমাদের একটু আরও বেশি কেয়ারফুল হতে হবে, বিশেষ করে ইলেকশনের সময় তো বটেই, এবং সামনেও, যাতে এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারটা না হয়, সেজন্য অবশ্যই সতর্ক আমি থাকতে একটু এবার নেতার কাছে চলে যায়, তারেক রহমান সাহেব কালকে নামছেন, তো সেই জায়গা থেকে আপনি কর্মসূচিটা যদি একটু বলেন যে ওনার যে এখন তো ভোটের সময়, তো সময়ও খুব কম, এই সময়ে যে ওনার ব্যস্ততা, ওনার মা অসুস্থ, তারপর হচ্ছে এই সব কিছু মিলে ভোটের জন্য উনি ওনার ব্যস্ত সময়ের যদি একটু পূর্বাভাস দেন যে এই ব্যস্ততাটা এরকম হবে। 25 তারিখের কর্মসূচি আপনারা জানেন, বিমানবন্দর থেকে পূর্বাচল 300 ফিট সড়ক হয়ে ওখানে জনগণের উদ্দেশ্যে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবেন তিনি। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যাবেন। এবার কেয়ার হাসপাতাল থেকে আবার তিনি তার বাসস্থানে আসবেন। এরপর দিন আমরা জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাব ওনাকে। আমাদের নেতা দীর্ঘ 17 বছর পরে আসছেন। যাওয়ার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এগুলো 2 দিনের কর্মসূচি। তারপরে 27 তারিখে তিনি ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড সংক্রান্ত কিছু কাজ আছে, সেটা সারতে হবে। এরপরের কর্মসূচি আমরা নির্বাচনী আচরণবিধি মাথায় রেখেই করব। তবে আমরা তার আগে বেশ কিছু কাজ আমাদের আছে আমাদের নেতাকে নিয়ে। জনাব তারেক রহমান জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাবেন, এবং যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে অন্তত কয়েকজনের যারা সম্মুখ সারির কবর জিয়ারত করতে যাবেন। যেমন রংপুরের আমাদের শহীদ আবু সাইদ, চট্টগ্রামের আমারই এলাকার সন্তান শহীদ ওয়াসিম আকরাম। এগুলো সিম্বলিক কিছু কিছু শহীদের কবর জিয়ারত করতে যাবেন। যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাবেন, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাবেন। এগুলো আমাদের কর্মসূচির মধ্যে আছে। তবে নির্বাচন কেন্দ্রিক যে যাত্রা, সেই যাত্রাতে সবসময় আমরা খেয়াল রাখবো যাতে আচরণবিধি রক্ষা করা যায়। এখন আমার একটা জানার বিষয় হচ্ছে যে এই যে আপনারা ভোটের মাঠে যাচ্ছেন, এতদিন রাজনীতি করলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনা আসবেন, অবস্থাটা কি? মানে এই যে আমরা দেখলাম যে জুলাই আন্দোলন, আগে পরে ডান, একটু কট্টর ডান, হ্যাঁ উদারপন্থী ডান, বিএনপি এখন কিভাবে রাজনীতি করবে, কোন জায়গা থেকে তার অবস্থাটা থাকবে, বা তার যে মিত্ররা থাকবেন, তারেক রহমান সাহেব এই জায়গাতে আপনাদেরকে কি টিপস দিয়েছেন? বিএনপি ঘোষণাই করেছে আমাদের প্রথম স্লোগান হবে সবার আগে বাংলাদেশ। এর মধ্যে সব কিছু আমাদের নীতিগত সমস্ত বিষয় আপনি খুঁজে পাবেন। যেমন রাষ্ট্রীয় সকল বিষয়ে আমরা বাংলাদেশের ইন্টারেস্টকেই, স্বার্থকেই আমরা প্রাধান্য দেব, এটা এক কথায়। তবে শরিক দল, ডানপন্থী, বামপন্থী যেগুলো আপনি বললেন, আমরা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে যাতে একটা সবার সাথে অ্যাডহেশন হয়, সম্পর্কিত হয়, জাতিগতভাবে যাতে আমরা একটা ঐক্য বজায় রাখতে পারি, এই জাতীয় ঐক্যটাই হবে আমাদের মূল একটা ভাবনা, জায়গা। যে পার্লামেন্টে হোক, পার্লামেন্টের বাইরে হোক, জাতীয় রাজনীতিতে হোক, সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ বিভক্ত জাতি কখনো, আপনারা বলছিলেন, আপনাদের কথাতে বিভিন্ন সময় এসছে যে ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করেন, তো সেই জায়গা থেকে আপনাদের যারা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে, ধর্মকে হাতিয়ার বানিয়ে
বুটের যাত্রার উত্তরণ ঘটাতে চায় বা ভোটের ফসল নিতে চায়। বুটের ফসল নিতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য আমরা আগেই দিয়েছি যে অনেকে বলে যে ইসলামের পক্ষে একটা বাক্স। তা আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে ইসলাম কি বুটে দাঁড়িয়েছে, অংশগ্রহণ করেছে? আমরা বাংলাদেশের মানুষ 90-92% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করি। সেই মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো বা যেটা কোরআন বিরোধী সুন্নাহ বিরোধী কথা, সেটা আমরা সমালোচনা করব যাতে কেউ না করে আর কি। তো এগুলো আমরা ইদানিং লক্ষ্য করছি যে শুধুমাত্র বুটের স্বার্থে ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বলেছি আমরা এই জাতিকে ধর্মের ভিত্তিতে বিভক্ত হতে দেব না। আমরা বলেছি জাত পাত, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, ভাষা এগুলোর ভিত্তিতে জাতিতে যেন বিভক্তি না হয়, আমরা ঐক্যের প্রচেষ্টা করছি। এবং আপনাদের নেতা তারেক রহমানেরও সেটাই আগামী দিনের দর্শন। অবশ্যই আমরা বাংলাদেশে যত নাগরিক সবাই আমরা নাগরিক, সিটিজেন। সংবিধানে সিটিজেনদের যে রাইট, সবার জন্য, সব সিটিজেনের জন্য সমান রাইট, এটাই আমরা বিশ্বাস করি। তাহলে কালকে আপনাদের যে প্রত্যাবর্তন উৎসব, সেটা আপনার সারা দেশ থেকেই সবাই এখানে যোগ দিবে নাকি এখানেও আছে যে যে নেতাকর্মীদের আসার ক্ষেত্রে কি কোনো রকমই আছে, যেটা আমরা লন্ডনে দেখলাম যে বিমানবন্দরে যেতে পারবে না, সেই জায়গা থেকে এখানে কোনো? আমরা এখানে বিমানবন্দর থেকে 300 ফিট পূর্বাচল রাস্তা এবং সেখান থেকে এবার কেয়ারের এই রাস্তাটা আমরা একটু ওয়েল প্রোটেক্টেড রাখতে চাই। তারপরে আবার ফিরে আসা। এখানে আমরা আমাদের সংগঠনের সাধারণ মানুষদের সমাবেশটা আমরা হয়তো দেখতে পাবো অনেক বেশি উপচে পড়া, কিন্তু সারা ঢাকা শহরেই সেদিন শুধু লক্ষ লক্ষ জনগণের একটা সমাবেশ আপনি দেখতে পাবেন, যারা বিভিন্ন রাস্তা দিয়ে ঢুকবে। এয়ারপোর্টের দিকে হয়তো আসার সুযোগ হবে না এবং বিভিন্ন জায়গা দিয়ে তারা ঢাকার প্রবেশমুখ দিয়ে ঢুকবে। যারা 300 ফিট রাস্তা দিয়ে ঢুকবে তারাও দিকে আসবে, এয়ারপোর্টের আগে দিয়ে তারা দিকে আসবে। এইভাবে চতুর্দিক থেকে একটা মানুষের স্রোত, জনস্রোত লক্ষ্য এই জনস্রোত এবং নেতার দেশে ফেরা প্রত্যাবর্তন উৎসব, সেটাই একটা ভোট উৎসবের দিকে আপনারা বলতে পারেন। কিন্তু অনুভব করছি আমরা, সারা বাংলাদেশের মানুষ তাকে এক নজর দেখতে চায়, তার দুটো কথা শুনতে চায়। তিনি দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসবেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাবেন, এখনও আমরা জানাই, জনগণকে ধন্যবাদ দিবেন, জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তিনি জাতির উদ্দেশ্যে দুটো কথা বলবেন। এটা হবে আমাদের জন্য একটা স্মরণীয় মুহূর্ত এবং বক্তব্য, এটা আমরা দেখতে চাই। আমরা তার এই বক্তব্য এবং এই স্মরণীয় যে জনসমাবেশ, সেটা মানুষ যাতে দেখে সেই জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি, মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, LED স্ক্রিনের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। আপনার অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখন প্রকাশ। শুভরাত্রি।